ভারতের কেরালা রাজ্যের আনুষ্ঠানিক নামটা কিন্তু একটা বড়সড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা অক্ষরের অদলবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে নিজেদের পরিচয় খুঁজে পাওয়ার এক গভীর গল্প? চলুন আজ এই নামের পেছনের আসল কাহিনীটা জানা যাক। দেখুন, শুনতে খুব ছোট মনে হতে পারে, তাই না? কেরালা থেকে কেরালাম, লায়ের জায়গায় শুধু একটা লম। কিন্তু বিশ্বাস করুন, এই এক অক্ষরের পরিবর্তনের পেছনে ভাষা, সংস্কৃতি আর আত্মপরিচয়ের এক লম্বা লড়াইয়ের ইতিহাস আছে। তো একটা অক্ষর বদলানোর জন্য এত আয়োজন কেন? চলুন আজ সেটাই খুঁটিয়ে দেখা যাক। আর ব্যাপারটা এখন শুধু আলোচনার পর্যায়ে নেই। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কেরালার এই দীর্ঘদিনের দাবিকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ। মানে রাজ্যটার সাংবিধানিক নামটাকে এবার তাদের নিজেদের ভাষার উচ্চারণের সঙ্গে মিলিয়ে ফেলার প্রক্রিয়াটা অনেকটাই এগিয়ে গেল। তাহলে এই নাম বদলের মূল কারণটা কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাস আর সংস্কৃতির গভীরে। এই পরিবর্তনটা আসলে আর কিছুই না, রাজ্যের নামের সঙ্গে তার আসল পরিচয়ের একটা সংযোগ তৈরি করার চেষ্টা। এই পরিবর্তনের প্রধান যুক্তিটা খুব পরিষ্কারভাবে কেরালা বিধানসভার প্রস্তাবনাতেই বলা আছে। দেখুন, রাজ্যের মানুষ তাদের নিজেদের মালয়ালম ভাষায় রাজ্যকে বলে কেরালম, অথচ সংবিধানে সেই নামটাই ইংরেজিতে লেখা আছে কেরালাই। এই যে একটা ভাষাগত অমিল, এটাকেই দূর করা হলো প্রধান লক্ষ্য। কেরলাম নামটা ফিরে পাওয়ার এই ইচ্ছেটা কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠেনি। এর শিকড় অনেক গভীরে। ভাবুন, সেই খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের শিলালিপিতে এই অঞ্চলের নাম ছিল কেরলপুত্র। আবার ২০ শতকে যখন মালয়ালম ভাষীদের জন্য একটা আলাদা রাজ্যের দাবি ওঠে, সেই আন্দোলনের নামও ছিল ঐক্য কেরলম। তো ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে রাজ্য তো তৈরি হলো, কিন্তু সাংবিধানিক নামে সেই মাটির ছোঁয়াটা আর রইল না। এখন সেই পুরনো পরিচয়টাই ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা রাজ্যের নাম বদলানো কিন্তু মোটেও সহজ ব্যাপার না। এর জন্য একটা নির্দিষ্ট সাংবিধানিক পথ ধরে এগোতে হয়। চলুন এবার সেই প্রক্রিয়াটা ঠিক কীরকম সেটা একটু বুঝে নেওয়া যাক। এই পুরো প্রক্রিয়ার আইনি ভিত্তি হল আমাদের সংবিধানের ৩ নম্বর ধারা। সহজ কথায়, এই ধারাটাই সংসদকে ক্ষমতা দেয় কোনো রাজ্যের সীমানা বা নাম বদলানোর। মানে এটাই হলো সেই আইনি চাবিকাঠি যা দিয়ে নাম বদলের দরজাটা খোলা হয়। দেখুন, একটা রাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে হয়। প্রথমে রাজ্যের বিধানসভায় একটা প্রস্তাব পাশ করতে হয়। তারপর সেটা যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য। কেরালার প্রস্তাবটা কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ ধাপটা পেরিয়ে গেছে, মানে অনেকটাই এগিয়ে গেছে। এরপর বিলটা সংসদে পাশ হতে হবে, আর সব শেষে রাষ্ট্রপতির সই পেলেই নামটা পাকাপাকিভাবে বদলে যাবে। বেশ, নাম তো বদলে গেল, কিন্তু এর ফলে সাধারণ মানুষের জীবনে বা সরকারি কাজে ঠিক কি প্রভাব পড়বে? এটা কি শুধু একটা প্রতীকী পরিবর্তন, নাকি এর কিছু বাস্তব প্রভাবও আছে? চলুন দেখি। এখানে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, পুরনো কোনো আইনি নথি, যেমন ধরুন জমির দলিল বা সার্টিফিকেট, সেগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে না। কারণ সেগুলো যে সময়ে তৈরি হয়েছিল সেই সময় তো ওটাই আইনত সঠিক নাম ছিল। পরিবর্তনটা আসবে ধীরে ধীরে, মানে ভবিষ্যতের সমস্ত নথিতে এবার নতুন নামটা ব্যবহার করা হবে। তাহলে ঠিক কোন কোন জায়গায় এই পরিবর্তনটা আমাদের চোখে পড়বে? জমির নতুন দলিল থেকে শুরু করে অনলাইন সরকারি পোর্টাল, এমনকি ট্যাক্সের রসিদ পর্যন্ত সব জায়গাতেই ধীরে ধীরে কেরালায়ের বদলে কেরালম লেখা হবে। তবে বুঝতেই পারছেন, এটা একটা বিশাল প্রশাসনিক কাজ, তাই পুরোটা হতে কয়েক বছর সময় লেগেই যেতে পারে। নতুন করে জমির দলিল হলে বা সরকারি ওয়েবসাইটে ঢুকলে, এমনকি রাজ্যের পর্যটন ব্র্যান্ডিংয়েও এই পরিবর্তনটা আসবে। হয়তো এবার থেকে আমরা কেরালাকে চিনব কেরালাম গডস ওন কান্ট্রি নামে। কেরালা কিন্তু এই পথে একা হাঁটছে না। নাম বদলানোর এই ঘটনাটা ভারতে প্রথমও নয়। স্বাধীনতার পর থেকে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তাই এই ঘটনাটাকে একটা বড় জাতীয় প্রেক্ষাপটে দেখাই ভালো। কেরালার প্রস্তাবটা যদিও বেশ মসৃণভাবে এগিয়ে গেছে, কিন্তু সব রাজ্যের ক্ষেত্রে পথটা এত সোজা হয় না। যেমন ধরুন পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাবটা। প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে নামের মিল থাকায় একটা কূটনৈতিক জটিলতা তৈরি হয়, আর ব্যাপারটা আটকে যায়।
এর থেকে একটা জিনিস পরিষ্কার, নাম বদলের প্রক্রিয়াটা শুধু সাংবিধানিক নয়, এর সঙ্গে রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক জড়িয়ে থাকে। ভারতের ইতিহাসে রাজ্যগুলোর নাম বদলের এমন অনেক উদাহরণ আছে। যেমন ইউনাইটেড প্রভিন্সেস হয়ে গেল উত্তরপ্রদেশ, বা মাদ্রাজ হয়ে গেল তামিলনাড়ু। এই প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু ভাষাগত আর সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানানোর একটা পদক্ষেপ ছিল। কেরালার এই উদ্যোগটাও সেই ঐতিহাসিক ধারারই একটা অংশ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? এই নাম পরিবর্তন আসলে শুধু একটা প্রশাসনিক কাজ নয়, এর তাৎপর্য তার চেয়ে অনেক বেশি গভীর। একদম শেষে এসে বলা যায়, এই পদক্ষেপটা আসলে রাজ্যের সাংবিধানিক পরিচয়কে তার ঐতিহাসিক আর ভাষাগত বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিচ্ছে। এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণাকে আরও মজবুত করে, যেখানে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানানো হয়। তাহলে এই প্রশ্নটা ভাবার জন্য রইল, একটা নাম তো শুধু একটা শব্দ নয়, তাই না? এর মধ্যে ইতিহাস, ঐতিহ্য আর ভবিষ্যতের স্বপ্ন সবকিছুই জড়িয়ে থাকে। যখন কোনো রাজ্য তার আসল নামটা ফিরে পায়, তখন সে কি শুধু অতীতকে সম্মান জানায়, নাকি ভবিষ্যতের জন্য একটা নতুন পরিচয়ের দিশা তৈরি করে?